রাজনৈতিক নেতাদের বিবৃতি, ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার দিশেহারা। বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, বলছে পররাষ্ট্র দপ্তর। ঢামেকে 93 ময়নাতদন্ত, কোটা আন্দোলনে নিহত বেশি যাত্রাবাড়িতে, 13 জনের বয়স 10 থেকে 18। আমাদের আক্রমণকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে, বলছেন কাদের। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর হামলা ও বৈষম্য বেড়েছে 70%। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। রাজনৈতিক নেতাদের বিবৃতি, ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার দিশেহারা। কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া অভ্যুত্থানে সরকার দিশেহারা বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, সারা দেশে শত শত ছাত্র জনতাকে খুন করে আন্দোলন দমনের অপপ্রয়াসের পর বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করছে, চিরুনি অভিযান চালাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে দিশেহারা সরকার এখন ছাত্র জনতার বিজয় থেকে ভিন্ন দিকে দৃষ্টি ঘোরাতে গণগ্রেফতারের পথ বেছে নিয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এই বিবৃতি দেন তারা। বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, বলছে পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চান তারা। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপরাধ তরুণদের ধরপাকড়াও করছে এবং তাদের ওপর গুলি চালাচ্ছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া কয়েকজন ছাত্রকে হেফাজতে নিয়ে নির্যাতনের পর জোর করে বিবৃতি আদায় করা হচ্ছে। এরপর সেই বিবৃতি সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে প্যাটেল বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে। সেখানে ইন্টারনেট যোগাযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে জনগণকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। এর মাধ্যমে বাংলাদেশ এবং আমাদের যুক্তরাষ্ট্রের নাগরিকেরা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। আরেক প্রশ্নে ওই সাংবাদিক বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের বেশ কয়েকজন সদস্য বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক কংগ্রেস সদস্য বলেছেন, এ অবস্থায় বাংলাদেশের দমন পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বলেন, যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চায় আমরা অবশ্যই তাদের সমর্থন করি। তবে বিষয়টি যেহেতু মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত, তাই এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারবো না। ঢামেকে 93 ময়নাতদন্ত, কোটা আন্দোলনে নিহত বেশি যাত্রাবাড়িতে, 13 জনের বয়স 10 থেকে 18। কোটা বিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ ও আহত হন অনেকে। এদের অধিকাংশ চিকিৎসা নেন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন পর্যন্ত নিহতের 93 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে 13 জনের বয়স 18 বছরের মধ্যে। বেশি নিহত হয়েছেন যাত্রাবাড়ির সংঘর্ষে। ঢামেক মর্গের তথ্য বই অনুযায়ী বিক্ষোভ সংঘর্ষে হাসপাতালটিতে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের। হাসপাতালের মর্গে থাকা সংশ্লিষ্টরা জানান, ঢামেকের মর্গে এই পর্যন্ত 93টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে 88টি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে জানা যায়, এদের মধ্যে 28 জন যাত্রাবাড়ি এলাকার, 7 জন বাড্ডা, 5 জন রামপুরা, 4 জন লালবাগ, 3 জন মহাখালী, 3 জন নিউ মার্কেট ও 38 জন বিভিন্ন এলাকার সংঘর্ষে নিহত হন। নিহতদের মধ্যে 10 বছরের কম বয়সী 3 জন, 11 থেকে 18 বছর বয়সী 11 জন, 19 থেকে 30 বছর বয়সী 46 জন এবং 31-এর বেশি বয়সীর সংখ্যা 28 জন। পেশা বিশ্লেষণ করে দেখা যায়, নিহতদের 16 জন শিক্ষার্থী, 14 জন ব্যবসায়ী, 14 জন কর্মচারী, 9 জন চাকরিজীবী, 7 জন অজ্ঞাত পরিচয়, 7 জন রিক্সা ও ভ্যান চালক, 5 জন শ্রমিক, 2 জন পুলিশ, 2 জন সাংবাদিক, 1 জন আনসার, 1 জন ড্রাইভার ও অন্য পেশার 10 জন আছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহতদের কারো মাথায় গুলি, কারো হাতে পায়ে, কারো বুকে পেটে।
আহতদের বেশিরভাগই ছিল গুলিবিদ্ধ। হাসপাতালে আসার পর চিকিৎসকরা কাউকে মৃত ঘোষণা করেছেন, কাউকে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেছেন, কেউ কেউ চিকিৎসাধীন অবস্থায় ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। গত 19 জুলাই মিরপুর 13 নম্বর বিআরটি এর সামনে গুলিবিদ্ধ হন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মামুন সর্দার। আর তার ভাই মুরাদ জাগো নিউজকে বলেন, বুলেট বুকের ভেতরে ঢুকে পিঠ ছিদ্র করে বের হয়ে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়। ভাইকে মিরপুর 10 নম্বরের আল হেলাল হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে নিয়ে যাই, কিন্তু কোথাও ভর্তি করতে পারেনি। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়। রক্তক্ষরণ কোনোভাবে কমানো গেলে বাঁচানো যেত। ঢামেক মর্গের ইনচার্জ রামু সাহা জানান, গত 22 জুলাই 68টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরের দিন 8টি অজ্ঞাত পরিচয় মরদেহ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়। 24 জুলাই 3 জন, 25 জুলাই 2 জন, 26 জুলাই 2 জন এবং 27 জুলাই 1 জন ও 28 জুলাই 1 জন সহ হাসপাতালটিতে মোট 93 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমাদের আক্রমণকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে, বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের কাছে সবাই নিরপরাধ ও অসহায়। তাহলে এই ধ্বংসযজ্ঞ চালালো কারা? কারা অগ্নিসংযোগ করলো? তিনি বলেন, আজকে কথায় কথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। এই ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা, আমাদের কর্মীরা আক্রান্ত। আমরা আক্রমণকারী ছিলাম না, আমাদের হাতে অস্ত্র ছিল না। এখন আমাদের আক্রমণকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে। কিছুদিন ধরে নিরপরাধ শিক্ষার্থীদের আটক করা হচ্ছে। বিএনপি মহাসচিবের এমন কথার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানামতে আটক করা হচ্ছে না। নিরীহ তথা সাধারণ শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয়, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। আমরাও বলবো, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির পথে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান। আওয়ামী লীগ আচরণের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন গণগ্রেফতারের নামে অপরাধী সাব্যস্ত না হয়, সেই ব্যাপারে আমাদের দলের সিদ্ধান্ত রয়েছে। কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থায় হেনস্থ করা যাবে না। আটকের সংখ্যা বেশি দেখানোর জন্য কোনো নিরীহ ব্যক্তিকে কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করে। যুক্তরাষ্ট্রে মুসলিমদের উপর হামলা ও বৈষম্য বেড়েছে 70%। যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম বিদ্বেষ, একই সঙ্গে বেড়েছে মুসলমানদের উপর হামলা ও বৈষম্যের ঘটনা। ইসরায়েল গাজা যুদ্ধের কারণেই মুসলিম বিদ্বেষ বেড়েছে বলে জানিয়েছেন মুসলমানদের অধিকার নিয়ে সোচ্চার থাকা মার্কিন সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। সংগঠনটি বলছে, চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে মুসলমানদের উপর হামলা ও বৈষম্যের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 70% বেড়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু থেকে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহত হয়েছে 39,400 জন। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ইসলাম বিদ্বেষ ও ফিলিস্তিনি বিদ্বেষ বেড়েছে বিশ্বজুড়েই। একই সঙ্গে বাড়ছে ইহুদি বিদ্বেষও। এক প্রতিবেদনে সিএআইআর বলছে, 2024 সালের প্রথম 6 মাসে তাদের কাছে মুসলিম ও ফিলিস্তিনি বিরোধী ঘটনা সংক্রান্ত 4,951টি অভিযোগ এসেছে। এটি 2023 সালের একই সময়ের তুলনায় 70% বেশি। যুক্তরাষ্ট্রে গত 9 মাসে মুসলমানদের উপর হামলার বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছে। যেমন গত বছরের অক্টোবরে ইলিয়ন অঙ্গরাজ্যে ফিলিস্তিন বংশোদ্ভূত 6 বছরের এক মার্কিন শিশুকে ছুরিকাঘাত, নভেম্বরে ভারমেন্টে ফিলিস্তিনি 3 ছাত্রকে গুলি, গত ফেব্রুয়ারিতে টেক্সাসে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছুরিকাঘাত এবং মে মাসে ভারমেন্টে ফিলিস্তিনি বংশোদ্ভূত 3 বছরের এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টার মতো ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।